আজকের গল্প চিন্ময় নূর রচিত চৈত্র শেষে শ্রাবণধারা। সকালের নাস্তার টেবিলে কিয়াম বসে আছে। প্রতিদিন সে নাস্তা সেরেই বেরিয়ে যায় আর ফেরে গভীর রাতে। মা ছেলের মাঝে কথা হওয়ার সুযোগটুকুও এখন বিলীন হয়ে গেছে। আজ লায়লা বেগম যখন প্লেটে রুটি আর ভাজি বেড়ে চলে যাচ্ছিলেন, তখন কিয়াম হঠাৎ ডেকে ওঠে, মা। ডাক শোনা মাত্রই লায়লা বেগমের বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে। কতদিন পর ছেলেটা তাকে এই নামে সম্বোধন করল। নিজের একমাত্র আদরের সন্তান সে। কত তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চেয়ে এনেছিলেন, অথচ নিজের সামান্য জেদের কারণে কলিজার টুকরো ছেলেটা আজ তার থেকে যোজন যোজন দৌড়ে। লায়লা বেগম প্রায় দৌড়ে কিয়ামের পাশে এসে দাঁড়ান। মাথায় মমতার হাত বোলাতে বোলাতে শুধায়, বলো বাবা, কিছু লাগবে তোমার? কিয়াম মুখে রুটির টুকরো পুরে নির্লিপ্ত গলায় প্রশ্ন ছুড়ে দেয়, ফুপি যে পালিয়ে গেছে এটা তোমাকে কে বলেছে? হঠাৎ চৈতির মায়ের প্রসঙ্গে লায়লা বেগম কিছুটা ভরকে যান। তিনি বেশ ভালো করেই জানতেন চৈতির মা অন্য কারো হাত ধরে নয়, বরং নিজের আগের পক্ষের সন্তানের কাছেই আশ্রয় নিয়েছেন। কিন্তু চৈতিকে তিনি কোনো দিনই মন থেকে স্বীকৃতি দিতে পারেননি, কারণ কিয়াম কুহুকে অবহেলা করে ওই মেয়েটার পেছনেই উন্মাদ ছিল। তিনি সবসময় চাইতেন কুহুই এইবারের লক্ষ্মী হয়ে আসুক। তার ওপর চৈতির বাবা মারা যাওয়ার পর যখন তার মা তাকে ফেলে নিরুদ্দেশ হলেন, তখন পুঞ্জীভূত রাগটা পাহাড়ে রূপ নিল। একটা কানা করিও তো মেয়েটার জন্য রেখে যাননি। সেই ক্ষোভ থেকেই তিনি চৈতিকে মানসিক নিগ্রহ করতেন। বিষাক্ত কথার তীরের ফলা দিয়ে সারাক্ষণ বিদ্ধ রাখতেন। লায়লা বেগমকে নীরব থাকতে দেখে কিয়াম আবারও বলে ওঠে, ফুপি শহরের রাহাতের সঙ্গে আছে। লায়লা বেগম এবার নিপুণ অভিনয় করার প্রয়াস করেন। অজ্ঞতার ভান করে জিজ্ঞেস করেন, হ্যাঁ, এসব কে বলল তোমাকে? কিয়াম এক ঢোক পানি খেয়ে যন্ত্রণার ভারটা গিলে ফেলে। গলার কাছে একটা অব্যক্ত কষ্টের দলা পাকিয়ে আসছে। সে শান্ত স্বরে জানায়, চৈতির স্বামী বলেছে। চৈতির স্বামী শব্দটা লায়লা বেগমের কানে বজ্রপাতের মতো আছড়ে পড়ে। কিয়াম বা কুহু কেউ তো কোনোদিন তাকে এ খবর দেওয়ার প্রয়োজনও বোধ করেনি। তার ওষ্ঠাধর শুকিয়ে আসে। অস্ফুট স্বরে প্রশ্ন করেন, চৈতি বিয়ে করে ফেলেছে? কিয়ামের বুকের গহীন থেকে আগুনের মতো তপ্ত এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। গলার ভেতর খাবারগুলো এক একটা ধারালো পাথর হয়ে বিঁধে আছে। সে আর খাওয়ার রুচি পায় না। হাত ধুতে ধুতে ম্লান গলায় বলে, এখান থেকে চলে যাওয়ার পরের দিনই ও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। কিয়াম উঠে চলে যেতে উদ্যত হলে লায়লা বেগম নিজেকে সামলে নিয়ে বলা শুরু করেন, দেখেছো বাবা, ওই মেয়ের আগে থেকেই কারো সাথে চক্কর ছিল। তার মানে তুমি? কিয়াম আর ধৈর্যের বাদ রাখতে পারে না। সে আগুন জ্বরা চোখে লায়লা বেগমের দিকে ফিরে তাকায়। তার রুক্ষ আর শাসানো চাহনি দেখে লায়লা বেগম মুহূর্তেই জড়সড় হয়ে যান। কিয়াম দাঁতে দাঁত চেপে গম্ভীর গলায় সতর্ক করে দেয়, নিজের অপরাধ ঢাকার জন্য আমার ভালোবাসার মানুষের চরিত্রে দাগ লাগাবে না। কিয়াম আর দাঁড়ায় না, নিজের গন্তব্যে চলে যায়। মনে মনে সিদ্ধান্তও নিয়ে নেয় এই বাড়িতে সে আর ফিরবে না। সকাল গড়িয়ে দুপুর হতে চলল, কিন্তু তুরাগের ঘুম ভাঙার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। সে এখনও বিছানায় টান টান হয়ে শুয়ে গভীর মগ্নতায় নিদ্রাচ্ছন্ন। তুরাগ মানুষটা সাধারণত এমন নয়, সূর্য ওঠার আগেই তার দিনের চাকা সচল হয়। কিন্তু বেশ কিছুদিন ধরে চৈতি লক্ষ্য করছে তুরাগ অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে কাটায়। এদিকে চৈতির চোখের পাতা এক করার জো নেই। অমাবস্যার বিভীষিকাময় রাতের পর থেকে তার রাতের ঘুম চিরতরে উধাও হয়ে গেছে। পরদিন সকালে যখন গ্রামের 7-7টা মেয়ের নিথর দেহ উদ্ধার হলো, চৈতিও তুরাগের সঙ্গে গিয়েছিল বিভৎস দৃশ্য চাক্ষুষ করতে।
বুক থেকে নাভি পর্যন্ত খুবলানো প্রাণহীন শরীরগুলো দেখে চৈতির জ্ঞান হারানোর উপক্রম হয়েছিল। সেই থেকে এক অজানা আতঙ্ক চৈতিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। রাত বাড়লে যখন চারিদিক নিঝুম হয়ে আসে, তখন সামান্য বাতাসের শব্দ কিংবা জানালার কপাটের খটখটানিতেও সে তড়িৎ বেগে চমকে ওঠে। চৈতি মাঝে মাঝে তুরাগের নিশ্চিন্ত মুখটার দিকে তাকিয়ে অবাক হয়। কেমন করে একটা মানুষ এত রক্ত আর কান্নার মাঝখানেও এভাবে শান্ত হয়ে ঘুমোতে পারে? তুরাগের এই অতিরিক্ত নির্লিপ্ততা চৈতির মনের ভেতর আশঙ্কার এক নতুন ডালপালা মেলতে শুরু করেছে। সে জানালার পাশে গিয়ে দাঁড়ায়। বাইরের রোদেলা দুপুরেও গ্রামটাকে আজ কেন জানি বড্ড মৃত মনে হচ্ছে। ধুলো ওরা রাস্তার বাঁকে তাকালেই চৈতির মনে হয় ওই বুঝি সাদা কাপড় পরা কেউ একজন তাকে ডাকছে। চৈতি দ্রুত দৃষ্টি সরিয়ে নিয়ে তুরাগের হাতটা শক্ত করে চেপে ধরে। তার হাতের বাঁধন এতটাই প্রবল ছিল যে গভীর ঘুমে মগ্ন তুরাগের তন্দ্রা নিমেষেই ছুটে যায়। সে নিভু নিভু চোখে চৈতির দিকে তাকাতেই দেখে মেয়েটা ভয় নীল হয়ে আষ্টে পৃষ্ঠে তুরাগকে জড়িয়ে কুঁকড়ে বসে আছে। ওর চোখের পাতা দুটো আতঙ্কে থরথর করে কাঁপছে। তুরাগ কালক্ষেপণ না করে চট করে উঠে বসে এবং চৈতিকে নিজের বুকের নিরাপদ আশ্রয় টেনে নেয়। চৈতির পুরো শরীর তখনও জ্বরে আক্রান্ত রোগীর মতোই কাঁপছে। দীর্ঘক্ষণ সে চৈতিকে শক্ত করে জড়িয়ে ধরে আগলে রাখে। কিছুক্ষণ পর চৈতির শরীরের কম্পন একটু থিত হলে তুরাগ ওর কপালে আলতো করে একটা চুমু খায়। তারপর ওর মনের জমাটবদ্ধ ভয় ভাঙাতে মুখে চিরাচরিত হাসি ফুটিয়ে কৌতুক করে বলে ওঠে, মাছের ডিম টিকটিকির ডিম মিলেমিশে আমার বউয়ের কলিজার ডিম। তুরাগের রসিকতা চৈতি একদমই সহ্য করতে পারে না। রাগে আর বিরক্তিতে ওর হাত নিষ্পিস করছে। উত্তেজনায় ও তুরাগের বুকে সজোরে একটা ঘুষি বসিয়ে দেয়। হঠাৎই অতর্কিত আক্রমণে তুরাগ কিছুটা থতমত খেয়ে যায়, কিন্তু ততক্ষণে চৈতি নিজেকে তুরাগের বাহুবন্ধন থেকে ছাড়িয়ে নিয়েছে। নিজের অবিন্যস্ত শাড়িটা ঠিক করতে করতে এক মুহূর্তও দেরি না করে চৈতি গটগট করে ঘর থেকে বেরিয়ে যায়। ওর চলে যাওয়ায় ঋজু ভঙ্গিতে স্পষ্ট অভিমান ঝরে পড়ছে। তুরাগ বিছানা থেকে একটু ঝুঁকে পড়ে পেছন থেকে বেশ কয়েকবার ডাকে, আরে রাজকন্যা, ও রাজকন্যা, আরে শোনেন রাজকন্যা, বউ, আই লাভ ইউ, ছেড়ে যেও না কো আমার প্রিয়া। চৈতি ফিরে তাকানোর প্রয়োজনও বোধ করে না। তুরাগ একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের চুলে হাত চালায়, তারপর বিড়বিড় করে বলে, শয়তান মহিলা গ্যাসে গামুরে সাইরা গো, ও মা গো। ঘর থেকে বেরিয়ে চৈতি হন হন করে রান্নাঘরের দিকে পা বাড়ায়। বুকটা এখনও রাগে ধকধক করছে। সেখানে আলো বেগম তখন উনুনের ধারে রান্নায় ব্যস্ত। এই কয়েকদিনে এই প্রবীণ মানুষটার সঙ্গে চৈতির বেশ একটা সখ্যতা গড়ে উঠেছে। মাঝে সাঝে দুজন মিলে বেশ ঠাট্টা মশকরাও করে। চৈতিকে দেখা মাত্রই আলো বেগমের ঠোঁটে একটু চওড়া হাসি ফোটে। কৌতুক করে জিজ্ঞেস করেন, কি রে, তোর স্বামীর ঘুম ভাঙছে? তুরাগের নামটা শুনতে চৈতির মেজাজ আবার সপ্তমে চলে যায়। এক রাশ বিরক্তি নিয়ে মুখ ঝামটা দিয়ে সে বলে ওঠে, ওনার কথা একদম জিজ্ঞেস করবে না দাদি, আজ তো একটা বদলোক। আলো বেগম হাতা নাড়াতে নাড়াতে মৃদু হাসেন, কৌতুক মেশানো স্বরে শ্রোথায়, কেন রে, আবার কি করলো? চৈতি এবার মন খারাপ করে বিমর্ষ গলায় জানায়, কি আর করবে, ওই দিন যা যা ঘটেছে সেসব মনে পড়লে আজও আমার আত্মা কেঁপে ওঠে। আর উনি সেই সব ভয়াবহ ব্যাপারে আমার সাথে অকাতরে ইয়ার্কি মারেন। চৈতির বিরক্ত দেখেও আলো বেগমের মুখে প্রশান্তির হাসি ফোটে। তিনি খুব স্বাভাবিক গলায় বলেন, আরে ও তো ছোটবেলা থেকে এইসব দেখে অভ্যস্ত, তাই হয়তো ওর কাছে এইগুলো কোনো ব্যাপারই না। আলো বেগমের কথা শুনে চৈতি একদম স্তব্ধ হয়ে যায়। মুহূর্তেই তার ভাবনার জগৎ ওলটপালট হয়ে আসে। ছোটবেলা থেকে অভ্যস্ত মানে? এসব খুনাখুনি আর রক্তারক্তি কেউ ছোট থেকে দেখে অভ্যস্ত হয় কি করে? এক অজানা আশঙ্কায় চৈতির কণ্ঠস্বর নড়বড়ে হয়ে ওঠে। সে ভয় ভয় ফিসফিস করে প্রশ্ন ছুড়ে দেয়,
এই খুনগুলো কত বছর ধরে চলছে দাদি? আলো বেগম কিছুক্ষণ নিথর হয়ে থাকেন। স্মৃতিপটে ভেসে ওঠা পুরনো কোনো এক আলাপ হাতড়ে মনে করার প্রয়াস করেন। জাফর আলী একবার তাকে বলেছিলেন এই জমাটবদ্ধ অন্ধকারের ইতিহাসের কথা। সেই স্মৃতি মন্থন করে তিনি নির্লিপ্তভাবে উত্তর দেন, 35 বছরেরও বেশি হবে রে দাদু ভাই। 35 বছর? সংখ্যাটা শুনে চৈতির মনে হয় পায়ের নিচের মাটিটা সরে যাচ্ছে। এই জনপদে মৃত্যুর মিছিল তবে আজ নতুন নয়। যে বিভীষিকা তাকে তাড়িয়ে বেড়াচ্ছে তা এই জনপদের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে কয়েক দশক ধরে। আলু বেগম আর চোখে একবার চৈতির দিকে তাকান। চৈতির ফ্যাকাশে মুখটা দেখেই তিনি অভিজ্ঞ মানুষের মতো বুঝে নেন যে তুরাগ এসব অন্ধকার ইতিহাস সম্পর্কে তাকে বিন্দুমাত্র আভাস দেয়নি। আলু বেগম চান না মেয়েটা তার নতুন করে ভয় পাক। তুরাগের ওপর চৈতির রাগটা ভাঙানো দরকার। তাই তিনি নরম সুর করে বলেন, যা তো দাদু ভাই, তোরাকে গিয়ে নিয়ে আয়, এখন আর এইসব নিয়ে ভাবিস না। চৈতি ঘোরের মধ্যে তলিয়ে আছে। নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা কোনো এক যন্ত্র মানবীর মতো সে আলো বেগমের কথাই উঠে দাঁড়ায়। মাথাটা তার অনবরত ভো ভো করছে। রান্নাঘর থেকে বেরিয়ে সে যেই না শোবার ঘরের দিকে পা বাড়াবে, অমনি বাড়ির প্রবেশপথ থেকে একটা অপরিচিত কণ্ঠস্বর ভেসে আসে, এই যে মিস। চৈতি থমকে দাঁড়ায়। এই বাড়িতে সচরাচর বাইরের লোক আসে না, আর আসলেও তারা বাড়ির ভেতর পর্যন্ত এভাবে ডাকার সাহস পায় না। চৈতি ধীর পায়ে ঘাড় ঘুরিয়ে দেখে সদর দরজার কাছে দাঁড়িয়ে আছে মাঝবয়সী এক লোক। তবে লোকটার বেশভূষা, লোকটার পরনে বেশ পরিপাটি স্যুট প্যান্ট। এই অজপাড়াগায়ের পরিবেশে এমন শহুরে পোশাক পরা মানুষ বড্ড বেমানান। চৈতি কোনো মতে নিজের স্বর খুঁজে পেয়ে শুকনো গলায় জিজ্ঞেস করেন, কাকে চাইছেন? লোকটা এক কদম এগিয়ে আসে। তার জুতো মচমচ শব্দ করে ওঠে উঠোনের পাথরের মেঝেতে। লোকটা তীক্ষ্ণ নজরে চৈতিকে আপাদমস্তক একবার দেখে নেয়। আপনি কে? চৈতি পুরোপুরি হকচকিয়ে যায়। কি বলবে তা হুট করে ভেবে পায় না। নিজেকে এই বাড়ির অংশ হিসেবে পরিচয় দিতে গিয়েও তার বিবেকে বাধে। তুরাগ যে এই বাড়ির মানুষগুলোর সঙ্গে কোনো রক্তের সম্পর্কের সূত্রে আবদ্ধ নয় তা চৈতির জানা। তাই এদিকে তুরাগ বিছানা থেকে উঠে চোখ ডলতে ডলতে চৈতিকে খুঁজতে খুঁজতে বাইরে বেরিয়ে আসে। কিন্তু উঠোনে পা রাখতেই দূরে একজন পরপুরুষের সামনে চৈতিকে দাঁড়িয়ে থাকতে দেখে তার মাথায় রক্ত চড়ে যায়। দূর থেকে লোকটার চেহারা পরিষ্কার বোঝা যাচ্ছিল না। তাই তুরাগ মেজাজ হারিয়ে চিৎকার করে বলে ওঠে, এই বেটা, এটাই তুই? তুরাগের চড়া কণ্ঠস্বর শুনে লোকটা আর দাঁড়িয়ে থাকে না। সে চৈতিকে পেছনে ফেলে ধীর পায়ে তুরাগের দিকে এগিয়ে আসতে থাকে। তুরাগ ভ্রু কুঁচকে লোকটার হাঁটার ভঙ্গি আর চেহারার দিকে লক্ষ্য করছিল। যখন লোকটা একদম সামনে এসে দাঁড়ালো তখন তুরাগের মুখের রাগ মুহূর্তেই উবে গিয়ে একরাশ বিস্ময় খেলা করতে শুরু করে। তার চোখের মণি দুটো কপালে ওঠে। লোকটা অর্থাৎ ইমতিয়াজ হালকা হেসে তুরাগের দিকে তাকিয়ে বলে, কিরে, কেমন আছিস? তুরাগ কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে কোমরে হাত দিয়ে দাঁড়ায়। একটা দীর্ঘশ্বাস ফেলে অনেকটা রসিকতার সুরেই বলে, ওরে ভাই, তুই সকাল সকাল কই থেকে টপকাইলি? কোনো খবর নাই, দাবার ঘুটির মতো হঠাৎ এইখানে উদয় হইলি যে? ইমতিয়াজ কোনো কথা না বলে পকেট থেকে মোবাইলটা বের করে। স্ক্রিনে আলো জ্বলতেই দেখা যায় সময় তখন 12টা পার হয়ে গেছে। ইমতিয়াজ স্ক্রিনটা তুরাগের চোখের সামনে ধরে বাঁকা হেসে বলে, সকাল না, এখন দুপুর গড়িয়ে দুপুরও শেষ হওয়ার পথে। তুরাগ আর ইমতিয়াজের কথার ধরন দেখে চৈতি বেশ বুঝতে পারে তারা একে অপরের খুব কাছের। অপরিচিত এক পরপুরুষের সামনে এভাবে দাঁড়িয়ে থাকাটা ওর কাছে বেশ অস্বস্তিকর লাগছে। তাই কি করবে ভেবে না পেয়ে কোনো কথা না বলে ওদের পাশ কাটিয়ে দ্রুত বাড়ির ভেতর চলে যায়। চৈতির চলে যাওয়ার দিকে ইমতিয়াজ বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর তুরাগের দিকে তাকিয়ে মুচকি হেসে আলতো করে খোঁচা দিয়ে বলে ওঠে,
কে রে এটা? এই জঙ্গলপুরীতে এমন রাজকন্যা আসলো কই থেকে? তুরাগ কিছুটা অপ্রস্তুত হয়ে লজ্জিত ভঙ্গিতে মাথা চুলকায়। তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফোটে। আমার বউ। ইমতিয়াজ ভ্রুকুচকে অবাক হওয়ার ভান করে মজা করে বলে ওঠে, বলিস কি ভাই, এমন চিজ তুই খুঁজে পাইলি কই? চৈতিকে চিজ বলাটা তুরাগের একটুও পছন্দ হয়নি, তাও তুরাগ দাঁত বের করে একগাল হাসে। ওর হাসিতে সবসময় একটা তাচ্ছিল্য আর কৌতুক মেশানো থাকে। সে একদম সহজ গলায় কিন্তু সত্যিটাই জানিয়ে দেয়, আরে ভাই, পাট খাতে ইয়া করতে গিয়ে পাইছি। ইমতিয়াজ এবার যেন আকাশ থেকে পড়ে, হো হো করে হেসে ওঠে। তুরাগের কাঁধে একটা চাপড় মেরে শুধায়, মানে খুলে কত শুনি, পাট খেতে বউ পাওয়া যায় তো চারটিখানি কথা না। তুরাগ এবার আয়েশ করে একটা বিড়ি ধরায়, ধোয়া ছেড়ে বলতে শুরু করে, আরে ভাই, হয়েছে কি, প্রকৃতির ডাকে সাড়া দিতে গভীর রাতে পাট খেতে ঢুকছিলাম। ওনারে কে জানি রাস্তায় তাড়া করছে, বেচারি যান বাঁচাইতে দৌড়ায় ওই পাট খেতেই লুকাইছিল। আর আমি তো তখন বুঝেই তো ল করতে বইছিলাম, হুট করে ওনারে দেখা আমি টাস্কি খাইছি। ইমতিয়াজ হাসতে হাসতে প্রায় লুটোকুটি খায়। সে কৌতূহলী হয়ে বলে, তারপর তারপর? তুরাগ গলার স্বর একটু নিচু করে গম্ভীর হওয়ার ভান করে। ওনারা যারা তাড়া করছিল ওই হোমবন্দির পুতেরা খ্যাতেরা এসে থামলো। আমারে দেখা বলল ওনারে নাকি তাগো হাতে তুইলা দিতাম। এখন তুই তো জানোস ভাই, আমি এমনিতেই ভালা মানুষ, এত খারাপ কাম আমি করবো কেমনে? দিতাম না কইতেই ওই শালারা চলে গেল। আমি মাইজা দেখা ওনারে বাড়িতে নিয়ে গেলাম রাতটা থেকে যাবে বলে, কিন্তু ওই উম্মন্দির পুতেরা আমারে এমনভাবে কট খাওয়াইয়া দিল যে শেষমেশ ওনারে ঘাড়েই তোলা লাগলো। ইমতিয়াজের হাসির তোড়ে তখন দম বন্ধ হওয়ার জোগাড়। তুরাগের সুন্দর বউ পাওয়ার রহস্য শুনে হাসতে হাসতে প্রায় কুকড়ে ফেলেছে। রান্নাঘর থেকে পরিচিত একজোড়া পায়ের আওয়াজ শোনা যায়। আলো বেগম হাতের খুন্তিটা একপাশে রেখে চটজলদি বেরিয়ে আসেন। বাইরে আসা মাত্রই যখন তার বোনের কলিজার টুকরো ছেলেকে এই জঙ্গলপুরীর ভিটায় দেখেন, তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। আলো বেগম তড়িঘড়ি করে মাথার চওড়া আঁচলটা টেনে ঘোমটা দিয়ে এগিয়ে আসেন। পরম মমতায় দুই হাতে ইমতিয়াজকে জড়িয়ে ধরেন তিনি। অনেক দিন পর হারানো কোনো আপনজনকে খুঁজে পাওয়ার যে আনন্দ, তা তার ফ্যাকাশে চোখে চিকচিক করতে থাকা জলের ফোঁটায় স্পষ্ট হয়ে ওঠে। ইমতিয়াজও তার খালার গায়ের ঘ্রাণ পেয়ে মুহূর্তের জন্য সব ভুলে যায়। সাইকোলজিস্ট ইমতিয়াজের খোলসটা ভেঙে সে যেন ছোট্ট ইমতি হয়ে ওঠে। খালার বুকের উত্তাপে নিজেকে সঁপে দিয়ে সে এক অন্যরকম আবেগপ্রবণ হয়ে পড়ে। আলো বেগম ইমতিয়াজের মাথায় হাত বোলাতে বোলাতে ভারী গলায় বলেন, কিরে বাজান, এতদিন পর তোর এই খালার কথা মনে পড়লো? তুই কি মরে যাওয়া খালার খবরও নিতে পারতি না? ইমতিয়াজ খালার দুই হাতখানা ধরে আবেগময় কণ্ঠ জানায়, ভুলিনি খালা, একদম ভুলিনি। আসলে কাজের এত চাপ ছিল যে ইচ্ছে থাকলেও আসার সময় করে উঠতে পারিনি। আলো বেগম ঝামটা দিয়ে অভিমান ভরা কণ্ঠে বললেন, ওই যে ঢের শুনেছি, আর মিছে কথা বলে আমাকে ভোলাতে হবে না। যা এখন গিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে আয় দেখি। তারপর তিনি পাশেই দাঁড়িয়ে থাকা তুরাগের দিকে অগ্নিদৃষ্টিতে তাকালেন। তুরাগের এই বেলা পর্যন্ত ঘুমানোর অভ্যাসটা তার একদম পছন্দ হচ্ছে না। তিনি গলা চড়িয়ে বললেন, আর আপনিও যান, সকালের খাবার তো এখনো পেটে পড়েনি, এদিকে দুপুর গড়িয়ে তো বিকেল হতে চলল। তুরাগ দাঁত বের করে হাসিটা দিয়ে ইমতিয়াজের সামনে থেকে সরে ঘরে ফিরে আসে। ঘরে ঢুকেই ওর নজর পড়ে বিছানার দিকে। দেখে চৈতি খুব মনোযোগ দিয়ে পা দুলিয়ে নখ কাটছে। তুরাগ যেন একটু ইচ্ছে করেই আধিপত্য দেখানোর ঢঙে একদম চৈতির গা ঘেঁষে বসে পড়ে। তারপর সামনে দেয়ালে ঝোলানো ক্যালেন্ডারটার দিকে তাকিয়ে গম্ভীর মুখে প্রশ্ন ছড়ে, আজকে কি বলো তো?
তুরাগের এমন আকস্মিক সান্নিধ্যে চৈতি কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। সে মুখ গোমড়া করে নির্লিপ্ত গলায় জবাব দেয়, জানি না। তুরাগ এই উত্তরটা পাওয়ার প্রস্তুত ছিল। সে হঠাৎ করেই ফুঁসে উঠে বসা থেকে দাঁড়িয়ে পড়ে। বেশ কড়া গলায় অনুযোগের সুরে বলে, এমনি তো দুনিয়ার সব হাবিজাবি জিনিস মনে থাকে, অথচ আজকে যে আমাদের বিয়ের 4 মাস পূর্ণ হয়েছে এইটা তোমার মনে নাই? বলেই তোরা গট গট করে পা ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। চৈতি একদম আক্ষরিক অর্থেই বিস্ময় হা করে তাকিয়ে থাকে। সাধারণত গল্পের বই বা সিনেমায় দেখা যায় বিয়ের তারিখ মনে না রাখলে মেয়েরাই অভিমান করে, অথচ এখানে তো গঙ্গা উল্টো দিকে বইছে। একজন পুরুষ বিয়ের মাস মনে না রাখার জন্য বউয়ের সঙ্গে রাগ করেছে। চৈতি কিছুক্ষণ স্তব্ধ হয়ে ভাবতে থাকে। ওর এখন খুব ইচ্ছে করছে একগুচ্ছ ফুল আর একটা নতুন লুঙ্গি নিয়ে গিয়ে তুরাগের সামনে হাঁটু গেড়ে বসতে। কল্পনায় সে দেখে সে এক করুণ মুখ করে তুরাগের সামনে নুয়ে পড়ে বলছে, হে প্রাণের স্বামী, এই অবলা নারীকে মাফ কইরা দেন। তার দ্বারা অনেক বড় একখান ভুল হইয়া গেছে। কৃপা করে এই অধমের দেওয়া লুঙ্গিটা গ্রহণ করেন। কথা দিচ্ছি পরের মাসে এমন অপরাধ আর হবে না। দয়া করে আমার উপর রুষ্ট হয়ে থাকবেন না স্বামী। কল্পনাটা মাথায় আসতেই চৈতির মুখে বিরক্তি ফুটে ওঠে। এক পাগলের সঙ্গে থাকতে থাকতে তারও বুঝি মাথায় সমস্যা দেখা দিয়ে ফেলেছে। না হলে এইসব উল্টোপাল্টা কল্পনা মাথাতে আসে কই থেকে? গত কয়েকদিন ধরে তুরাগের সঙ্গে চৈতির একদমই কথা হয় না। তুরাগ কখন ঘরে ঢোকে আর কখন বেরিয়ে যায় তার কোনো হিসাবে এখন চৈতির কাছে নেই। ইমতিয়াজ আসার পর থেকে তুরাগ যেন অন্য এক রহস্যময় জগতে তলিয়ে গেছে বন্ধুকে নিয়ে। সে এখন চরম ব্যস্ত, অথচ এই কয়েকদিনেই চৈতির শরীরটা বড্ড বেয়ারা হয়ে উঠেছে। 2 দিন ধরে সে কিছু মুখে দিতে পারছে না। সারাদিন শরীরটা কেমন ঘোলায়। নাকে যে কোনো খাবারের গন্ধ লাগলেই নাড়ি ভুড়ি উল্টে বমি আসে। চৈতি বিছানায় সোজা হয়ে শুয়ে আছে। মাথাটা তার যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। সারা রাত বাহিরে কাটিয়ে ধীর পায়ে তুরাগ ঘরে প্রবেশ করে। চৈতিকে অসময় শুয়ে থাকতে দেখে তুরাগের ভ্রু কুঁচকে যায়। সে ধীর পায়ে বিছানার পাশে এসে দাঁড়ায়। তুরাগ তীক্ষ্ণ চোখে চৈতির বিবর্ণ মুখের দিকে তাকায়। তুরাগকে নিজের দিকে একভাবে তাকিয়ে থাকতে দেখে চৈতি একরাশ অভিমান আর চরম বিরক্তি নিয়ে মুখ ঘুরিয়ে নেয়। দেওয়ালের দিকে তাকিয়ে সে নিজেকে গুটিয়ে নেয়। তুরাগ একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেলে বিছানার কিনারায় বসে। ওর গায়ের বুনো ঘ্রাণটা চৈতির নাকে আসতেই আবারও নাড়ি ভরে উল্টে গা গুলিয়ে আসে। তুরাগ নিচু স্বরে কিন্তু বেশ গম্ভীর গলায় ডাকে, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগতাছে? চৈতি কোনো জবাব দেয় না। তুরাগ ওর কপালে হাত রাখার জন্য হাত বাড়াতেই চৈতি ঝট করে পাশ ফিরে একটু দূরে সরে যায়। তুরাগের হাতটা শূন্যে ঝুলে থাকে। তার দুর্ধর্ষ মস্তিষ্কে মুহূর্তেই এক তীব্র খটকা লাগে। তুরাগ নিজের বউয়ের চোখের ভাষা পড়তে জানে, কিন্তু চৈতির এই আচরণ আর শরীরের এই পরিবর্তন তার হিসেবের খাতা ওলটপালট করে দিচ্ছে। সে আবার ধীর স্থিরে চৈতির কাঁধে হাত রাখে। এবার আর চৈতিকে সরে যাওয়ার সুযোগ না দিয়ে জোর করেই নিজের দিকে ঘুরিয়ে নেয়। সে চৈতির ফ্যাকাশে চোখের দিকে চেয়ে বিড়বিড় করে বলে ওঠে, সত্যি কইতাছি বউ, এক মুঠো সুখের আশায় এই দূরত্ব। না হলে আমার সাহস আছে নাকি আপনাকে অবহেলা করার? আমি তো আপনারে ছাড়া আদমরা হইয়া থাকি। চৈতি এবার অভিমানে নাক ফোলায়। মনে মনে আওড়াতে থাকে, এই কেমন সুখ, যে সুখে ঘরের বউ 2 দিন আধ পেটা হয়ে থাকতে হয়, যে সুখে স্বামী তার থেকে দূরে থাকতে হয়, সেই সুখ চাই না তার। কথাগুলো মনের ভেতর বিষের মতো জমলেও মুখ ফুটে কিছু বলে না চৈতি। শুধু স্থির চোখে দেওয়ালের দিকেই তাকিয়ে থাকে। তুরাগ দেখে চৈতি কিছুতেই গলছে না। সে একটু ভাব নিয়ে ঠোঁট কামড়ে একটা ফু দেয় চৈতির মুখের ওপর। তুরাগ এমনটা প্রায়ই করে, কিন্তু আজ তুরাগের ঠোঁট থেকে নিঃসৃত সিগারেটের তামাকের গন্ধটা নাকে যেতেই চৈতির শরীর আবারও রিড়ি করে ওঠে। বমিটা গলার কাছে চলে আসায় সে দ্রুত ওড়না দিয়ে নিজের মুখ আর নাক চেপে ধরে।
তীব্র বিরক্তি আর রাগ নিয়ে প্রায় চিৎকার করেই বলে ওঠে, আপনি আর সিগারেট কি আমার কাছে আসবেন না একদম, এই গন্ধ আমার সহ্য হচ্ছে না। তুরাগ এবার পুরোপুরি থতমতো খেয়ে যায়। সে জানে চৈতি তুরাগের সিগারেট খাওয়া পছন্দ করে না, কিন্তু এভাবে ঘেন্না ভরে নাক চেপে ধরাটা আজ বড্ড অস্বাভাবিক থাকে তার কাছে। তুরাগ নিজের হাতের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে, এত গন্ধ? কই, আমি তো সবসময় এমন তামাকের গন্ধে ভুরভুর করি, তখন তো কোনোদিন এমন করেন নাই। তুরাগের দুর্ধর্ষ মস্তিষ্কে বিজলির মতো খেলে যাওয়া চিন্তাটা মুহূর্তেই বিষাদের রূপ নেয়। এমন এক সম্ভাবনা যা ভাবতেই তার মেরুদণ্ড দিয়ে হিমশীতল এক স্রোত বয়ে যায়। কিন্তু তুরাগের মন কোনোভাবেই তা মানতে নারাজ। না, এই মুহূর্তে যা হচ্ছে তা সে অন্তত চায় না। তুরাগ নিজের অস্থিরতা লুকানোর জন্য গলার স্বর একদম খাদে নামিয়ে ফিসফিস করে শুধায়, আপনার এই বাড়িতে থাকতে ভালো লাগে বউ? চৈতির এখন বিন্দুমাত্র কথা বলার শক্তি নেই, শরীরটা কেমন যেন ভেঙে আসছে। তাও তুরাগের শান্ত কণ্ঠস্বর শুনে সে অবহেলায় জবাব দেয়, না, একটুও ভালো লাগে না। আপনি দয়া করে আমাদের বাড়িটা তাড়াতাড়ি ঠিক করার ব্যবস্থা করুন। পরের বাড়িতে কতদিন এভাবে থাকা যায়? তুরাগ বড় করে একটা নিঃশ্বাস ছাড়লে তার বুকের ভেতরটা খা খা করে ওঠে। পরের আশ্রয় দিন কাটাতে যে তারও ভালো লাগছে না, কিন্তু পৈতৃক ভিটে মাটি সংস্কার করার এতগুলো টাকা এই মুহূর্তে তার কাছে নেই। চৈতি তাকালো তুরাগের দিকে। তুরাগের মুখ দেখে কিছু একটা আঁচ করতে পেরেছিল হয়তো সে, তাই সব মান অভিমান একপাশে সরিয়ে রেখে চৈতি দু হাতে তুরাগের গলা জড়িয়ে ধরে। আমার কাছে কিছু স্বর্ণের গহনা আছে, মা আমাকে দিয়েছিল, আপনি ওইগুলো বিক্রি করে ফেলুন। ওই টাকা দিয়ে আমাদের নিজেদের বাড়িটা আগে ঠিক করেন। চৈতির প্রস্তাব শুনে তুরাগ এক মুহূর্তের জন্য পাথর হয়ে যায়। একজন পুরুষের কাছে তার স্ত্রীর গয়না বিক্রি করার প্রস্তাব যে কতটা যন্ত্রণার তা তুরাগের চোয়ালের শক্ত হয়ে যাওয়া পেশিগুলো বলে দিচ্ছে। সে চৈতিকে নিজের বুকের সাথে আরো নিবিড়ভাবে পিষে ধরে। বউ, তুরাগ এখনো অতটা মইরা যায় নাই যে তার নিজের বউয়ের গয়না বেচা ঘর বানাইতে হইব। চৈতি তুরাগের দিকে শান্ত চোখে তাকিয়ে এক বুক ভরসা নিয়ে বলে, সমস্যা কি? আপনার কখনো সামর্থ্য হলে আবার কিনে দিবেন, এখন তো আমাদের একটা মাথা গোঁজার ঠাঁই দরকার। কিন্তু তুরাগ কোনোভাবেই নিজের পৌরুষকে ছোট করতে পারল না। সে কোনো উত্তর না দিয়ে চৈতির বুকে মুখ লুকিয়ে শিশুর মতো আশ্রয় খুঁজে নিল। তারপর খুব নিচু স্বরে অনেকটা নিজের সাথেই প্রতিজ্ঞা করার মতো করে বলে, আর কয়টা দিন সময় দাও আমাকে বউ, আমি তোমাকে নিজের ঘাম আর রক্ত পানি করে হলেও পাকা বাড়ি বানিয়ে দিব। চৈতি তুরাগের চুলে আঙ্গুল চালাতে চালাতে মৃদু হেসে টিপ্পনি কেটে বলে, বউও বলেন আবার এদিকে অবহেলাও করেন, আপনার এই দ্বিচারিতা তো বুঝলাম না। তুরাগ চৈতির বুক থেকে মাথা তুলে ওর চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকায়। সে খুব ধরা গলায় প্রশ্ন করে, যদি আমার আর কোনোদিন সামর্থ্য না হয় আপনার ওইসব গয়না কিনে দেওয়ার, যদি সারা জীবন এই অভাবে অভাবেই আমাদের দিন কাটে? চৈতি ক্লান্ত মুখে এক চিলতে ম্লান হাসি ফুটিয়ে তোলে। তুরাগের রুক্ষ গালে হাত রেখে খুব শান্ত স্বরে বলে, আমার সোনার গয়নার খুব একটা লোভ নেই তুরাগ, শুধু আপনি যদি আমার সঙ্গে সারা জীবন ওই বাড়িতে থেকে যান তবে আর কোনো দাবি নেই আমার। নিজের ভিটেতে আপনার পাশে শান্তিতে থাকতে পারলেই আমার চলে যাবে। তুরাগ হার মেনে চৈতির বুকে আবার মাথা গুজে বলে, আচ্ছা দেখি এখন একটু আপনার বুকে মাথা রেখে ঘুমায়। চৈতি জবাব হিসেবে তুরাগের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। গত কিছুদিন ধরে কিয়ামের পাঠানো লোকজনকে কাজে লাগিয়ে আরিফ খান ছাতিয়ানি গ্রামের খুঁটিনাটি সব খবরই সংগ্রহ করেছেন। গ্রামের প্রতিটি অলিগলি ঝোপঝাড় এমনকি পুরনো দালান কোঠার ভিডিও ফুটেজও এখন আরিফ খানের কবজায়। কিন্তু এই নিশ্চিদ্র পরিকল্পনার ভেতরেই একটা বড় ধরনের ছন্দপতন ঘটে গেছে। কিয়ামের বিশ্বস্ত লোকেদের মধ্যে জহির ছিল অন্যতম সাহসী আর চতুর।
কিন্তু গত দুদিন ধরে জহিরের কোনো হদিশ নেই। তার ফোন বন্ধ, এমনকি আশেপাশে কোথাও তাকে দেখাও যায় না। আরিফ খান এই নিয়ে বেশ দুশ্চিন্তায় আছেন। নিজের লোকেদের নিরাপত্তা যতটা না তাকে ভাবাচ্ছে, তার চেয়ে বেশি ভয় হচ্ছে কিয়ামকে নিয়ে। কিয়াম যদি জহিরের নিখোঁজ হওয়ার কথা শুনে এই প্রজেক্ট থেকে পিছোপা হয় বা আরিফ খানের ওপর আস্থা হারায়, তবে সব পরিকল্পনা ভেস্তে যাবে। কিয়াম অন্য কারো কাছ থেকে বা ভুল কোনো সূত্রে এই খবর জানার আগেই আরিফ খান ঠিক করলেন নিজ থেকেই তাকে সবটা জানাবেন। এতে অন্তত সততা বজায় থাকে। আরিফ খান এখন ভুইয়াবাড়ির ড্রয়িং রুমে অস্থির হয়ে কিয়ামের জন্য অপেক্ষা করছেন। ঘড়ির কাঁটা আজ বড্ড ধীরে চলছে। অবশেষে ঘন্টা দুয়েক পর কিয়ামের গাড়ির আওয়াজ পাওয়া যায়। কিয়াম ধীর পায়ে ভেতরে ঢোকে। সোফায় বসতে বসতে সে প্রশ্ন রাখে, কি খবর, কাজ কতটুকু? আরিফ খান গলার টাইটা একটু ঢিলে করেন, হাতের তালু ঘামছে তার। সে কিয়ামের চোখের দিকে তাকিয়ে শান্ত হওয়ার চেষ্টা করে। আসলে কাজ বাকি আছে চেয়ারম্যান সাহেব, তবে একটা সমস্যা দেখা দিছে। জহিরকে গত দুদিন ধরে পাওয়া যাচ্ছে না। কিয়াম সরু চোখে আরিফ খানের দিকে তাকায়, তারপর পকেট থেকে রূপালি রঙের একটা লাইটার বের করে নাড়াচাড়া করতে করতে বলে, পাওয়া যাচ্ছে না মানে? 2 দিন ধরে তার কোনো খবর নেই। বাকিরা বলছে গ্রামের অনেকেই নাকি জহিরের সঙ্গে কথাবার্তা বলেছে। আমার মনে হয় তাদের সন্দেহ হয়েছে জহিরের উপর। কিয়ামের চোয়াল শক্ত হয়ে আসে। নিজের করা এই বড় ভুলের কথা ভেবে সে মনে মনে বিরক্ত। তুরাগের খোঁজ খবর নেওয়ার জন্য জহিরকে সে এর আগেও পুরো গ্রামের মানুষকে জিজ্ঞাসাবাদ করিয়েছে। হয়তো সেই সময় জহির কারো নজরে পড়ে গিয়েছিল, যা এখন বুমেরাং হয়ে ফিরে এসেছে। কিন্তু এই দুর্বলতার কথা এখন আরিফ খানকে বলা যাবে না। কিয়াম নিজেকে দ্রুত স্বাভাবিক করে নিয়ে নির্বিকার কণ্ঠে জিজ্ঞেস করে, এর মানে জহির ধরা পড়েছে? আরিফ খান মাথা নিচু করে ছোট্ট করে জবাব দেন, হয়তো। তাহলে এখন কি করার চিন্তা করছেন? আরিফ খান একটু সময় নিয়ে বলেন, আমরা 3 দিন পরই পুরো গ্রাম ঘেরাও করব। বাকিটা এখন নিশ্চিতভাবে বলতে পারছি না। ক্যামেরা সহ্য হয় না, সে অস্থির হয়ে ওঠে। জহির তার কাছের লোক, তার নিখোঁজ হওয়া মানে কিয়ামের কৌশলে আঘাত লাগা। সে তীব্র কণ্ঠে প্রশ্ন ছুড়ে দেয়, এর আগে সমস্যা কি? 3 দিন সময় নেওয়ার মানে তো ওদের পালানোর পথ করে দেওয়া। আরিফ খান শান্ত গলায় বুঝিয়ে বলার চেষ্টা করেন, সমস্যা হলো একটা পুরনো গ্রামের এত মানুষকে আয়ত্ত করার জন্য কয়েকশো নিরাপত্তা বাহিনীর সদস্য দরকার। এছাড়া ওপর মহলের আদেশ আর লজিস্টিক সাপোর্টেরও ব্যাপার আছে। হুট করে ঝাঁপিয়ে পড়লে হিতে বিপরীত হতে পারে। কিয়াম একটা দীর্ঘশ্বাস ফেলে জানালার দিকে তাকায়। তার মনে কুডাক দিচ্ছে, মনে হচ্ছে যা হবে তা সুখকর হবে না। চৈতির মন রক্ষার তাগিদে তুরাগ শেষমেশ তার দেওয়া অলংকারগুলো নিয়ে বাজারের পথে এসেছে। মনের গহীনে প্রচণ্ড দ্বিধাদ্বন্দ্ব থাকলেও পরিস্থিতির চাপে এই কঠিন সিদ্ধান্ত নিতে সে আজ বাধ্য। পুটলিটা হাতের মুঠোয় নিয়ে সে বারবার তার ওজন পরখ করে ভারী গয়নাগুলো জানান দিচ্ছে, এতে স্বর্ণের পরিমাণ বেশ ভালোই। মনে মনে একটা নিপুণ ছকও কষে নিয়েছে সে। সবটুকু গয়না বিক্রি না করে বাড়ি বানানোর জন্য যতটুকু অর্থ প্রয়োজন ঠিক ততটুকুই হাত বদল করবে। বাকিটা চৈতির হাতেই আবার তুলে দিবে। স্বর্ণকারের দোকানের সামনে গিয়ে তুরাগ দাঁড়ায়। কোনো ভনিতা ছাড়াই সে অলংকারগুলো কাউন্টারের উপর নামিয়ে রাখে। চোখের চশমাটা নাকের ডগায় নামিয়ে কারিগর গয়নাগুলো হাতে তুলে নেয়। তুরাগ কোনো শব্দ না করে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। লোকটা তুলাদণ্ড আর কোষ্ঠী পাথরে ঘষে একে একে গয়নাগুলো পরীক্ষা করতে শুরু করে। কারিগর যখন অ্যাসিড আর পরীক্ষার সরঞ্জামগুলো বের করে, তুরাগ তখন পলকহীন দৃষ্টিতে তার হাতের কারসাজি লক্ষ্য করে। বেশ কিছুক্ষণ ঘষাঘষির পর কারিগর তুরাগের দিকে তাকিয়ে এক চিলতে হাসি দেয়। রুদ্ধশ্বাসে তুরাগ জানতে চায়, কি বুঝলেন, সব ঠিকঠাক তো? স্বর্ণকার মাথা নেড়ে নির্লিপ্ত কণ্ঠে জানায়, নকল সব, স্বর্ণের প্রলেপ দেওয়া স্রেফ পিতল। তুরাগের চোয়াল শক্ত হয়ে এলো।
রাগে কপালের রগগুলো ফুলে উঠেছে। নিজের যন্ত্রণার চেয়েও চৈতির মায়ের উপর এখন 1000 গুণ বেশি ঘৃণা তুরাগের শিরায় শিরায় বইছে। একজন মা হয়ে নিজের সন্তানকে এভাবে তিলে তিলে ঠকানো যে সম্ভব, সেটা ভাবতেই তুরাগের মেজাজ চড়ে যায়। তুরাগের প্রচণ্ড ইচ্ছে করছে এখনই ওই মহিলার সামনে গিয়ে দাঁড়াতে। যদি আর কোনো দিন তাকে সামনাসামনি পায়, তবে নির্ঘাত তুরাগ তাকে শুধাবে কেন সে চৈতিকে সব দিক থেকে এভাবে রিক্ত করে দিয়ে গেল, কেন একটা এতিম মেয়ের শেষ আশ্রয়টুকুও সে এমন হলাহল মিশিয়ে দিল। গয়নার পুটলিটা মুঠোয় চেপে ধরে তুরাগ বাজারের হট্টগোল পেছনে ফেলে নির্জন নদীর তীরের দিকে পা চালায়। নদীর পাড়ে আসতেই শরতের অপূর্ব রূপ তাকে বিদ্রূপ করে। আকাশটা আজ ধবধবে সাদা মেঘ ছেয়ে আছে। গাঢ় নীল শাড়ির জমিনে কেউ নিপুণ হাতে শুভ্র সুতো নকশা বুনেছে। কাশবনের দোলায় একটা শান্ত স্নিগ্ধতা, আর নদীর বুকের ছোট ছোট ঢেউগুলো রোদে চিকচিক করছে। অন্য কোনো প্রহর হলে তুরাগ হয়তো এই স্বচ্ছ নীল জল আর কাশফুলের শুভ্রতায় নিজেকে বিলীন করে দিত। হয়তো চৈতিকে পাশে বসিয়ে এই শরতের গোধূলিতে কোনো এক মায়াবী আখ্যান শোনাত। অথচ আজ শরতের এই মোহনীয় সৌন্দর্য তার দুচোখে তপ্ত বালুর কণার মতো বিচ্ছে। তুরাগ পুটলিটা খোলে। পিতলের প্রলেপ মাখা গয়নাগুলো রোদে ঝিকমিকিয়ে ওঠে। তুরাগ জল শক্ত করে একে একে অলঙ্কারগুলো নদীর মাঝ বরাবর ছুঁড়ে মারতে থাকে। টুপটাপ শব্দে সবকটি অলঙ্কার জলের অতলে হারিয়ে যায়। সবটুকু বিসর্জন দিয়ে সে ঘাসের ওপর ধপাস করে বসে পড়ে। চরম বিষণ্ণতা আর অপরাধ বোধ তাকে আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে ধরেছে। যে মেয়েটা অগাধ বিশ্বাসে নিজের শেষ সম্বলটুকু তার হাতে সঁপে দিয়েছিল, তাকে ফিরে গিয়ে কোন মুখে এই রিক্ততার খবর দেবে সে? আজ চৈতির সামনে দাঁড়াতে তুরাগের পৌরুষ কুঁকড়ে যাচ্ছে। নিজের ভেতরেই সে এক দহন অনুভব করে। সে কি এতটাই অপদার্থ যে তার প্রিয়তমার জন্য একটা মাথা গোজার ঠাঁই পর্যন্ত নিশ্চিত করতে পারছে না? তুরাগ মুখ তুলে বিশাল নীলিমার দিকে তাকায়। অসীম আকাশের পানে চেয়ে থাকা তুরাগ শরীর ঝাড়া দিয়ে উঠে দাঁড়ায়। মনের গহীনে জমে থাকা ঝড়টা হঠাৎ করেই প্রার্থনার তীব্র তৃষ্ণায় রূপ নিয়েছে। সে ধীর পায়ে নদীর একদম কিনারায় গিয়ে বসে। নদীর স্বচ্ছ শীতল জল দিয়ে সে বহুকাল পর আজ অজু করে নেয়। সময়টা বড় প্রতিকূল আজ। সে বড্ড একা, বড্ড নিরুপায়। অজু শেষে এই জনমানবহীন প্রকৃতির নির্জনতায় তুরাগ নিজের গামছা পেতে জোহরের নামাজে দাঁড়িয়ে যায়। তপ্ত রোদে কাশবনের মৃদু দোলা আর নদীর কলতানের মাঝে তুরাগ যখন সিজদায় মাথা ঠেকায়, তখন তার মনে হয় পিত্তি জ্বালানো অস্থিরতা ধীরে ধীরে কমে আসছে। নামাজের প্রতিটা রুকু আর সিজদায় সে মনে মনে এক অটল প্রতিজ্ঞা করে, আর কখনো আল্লাহর অবাধ্য হবে না, অন্ধকার বা নেশার পথে পা বাড়াবে না। নামাজ শেষে তুরাগ যখন মোনাজাতের জন্য হাত তোলে, তখন দীর্ঘদিনের পাথর চাপা দেওয়া বাঁধটা নিমেষেই ভেঙে পড়ে। ডুকরে কেঁদে ওঠে এক দুর্ধর্ষ পুরুষ। তার দু চোখ বেয়ে গড়িয়ে পড়া নোনা জল দাড়ি ভিজিয়ে গামছার উপর টপ টপ করে ঝরতে থাকে। সে বিড়বিড় করে বলতে থাকে, আমি আপনার কাছে কখনো কোনো কিছু নিয়ে অভিযোগ করিনি। মা, বাপ, ভাই, বোন সবাইকে এক এক করে আমার কাছ থেকে সরিয়ে নিয়েছেন। তাও কখনো আপনার সিদ্ধান্তের বিরুদ্ধে টু শব্দটা করিনি। আমাকে অভাব দিয়েছেন, 2 বেলা 2 মুঠো অন্নের জন্য হাহাকার করাইছেন, তাও কোনো দিন কিছু বলিনি। মাথা পেতে সব মেনে নিয়েছি। কিন্তু আজ আর পারলাম না মালিক। আজ আমি আপনার দয়ার দরবারে হাত পেতেছি। আমার একটা নিজের ঘর নাই, আমার নিজের বলতে কোনো ছাউনি নাই। আমার বউটারে আমি পরের বাড়িতে রাখি। একটা মেয়ে মানুষের তো অধিকার আছে নিজের মন মতো করে সংসার গোছানোর, নিজের একটা আঙ্গিনা পাওয়ার। ওরে আমি সেই অধিকারটুকু দিতে পারছি না। আমি জানি আমি খারাপ মানুষ মালিক। আপনার হুকুম মতো চলি না, সেজদায় মাথা ঝোঁকাই না।
আপনার নফরমানি করছি বহুত। আমার সেই সব গুনাহের জন্য আমি আপনার দরবারে মাফ চাচ্ছি। অনেকবার হারাম জিনিস পান করছি, নেশার ঘরে আপনারে ভুলেছিলাম, তার জন্য আমি আপনার কাছে হাত জোর করে মাফ চাইছি। আমাকে মাফ করে দিন মালিক, আমাকে ফিরিয়ে দিয়েন না। আপনার কাছে আর কোনো দিন কিচ্ছু চাইব না। আজ শুধু একটা ভিক্ষা চাই, আমার মেয়েটারে একটু সুখ দিয়েন। ও তো কারোর কোনো ক্ষতি করে নাই, ওরে নিজের একটা ঘরের মালিক করে দেন, আর আমারে এইটুকু তৌফিক দেন যাতে আমি হালাল পথে চলে ওর মুখে হাসি ফুটাইতে পারি। মোনাজাত শেষে তুরাগ চোখ মোছে। হৃদয়ের পাথর সমান ভারটা অনেকটাই হালকা হয়ে গেছে, তবে মনের গহীনে এক নতুন অস্থিরতা এখনো বিষাক্ত কাটার মতো বিঁধছে। তাকে এখনই বাড়ি ফিরতে হবে। চৈতির শরীরটা আজ সকাল থেকেই বড্ড বেসামাল। কয়েকবার বমি করে মেয়েটা নিস্তেজ হয়ে পড়েছে। চৈতির পাণ্ডুর মতো মুখ আর খাবারের গন্ধে কুচকে যাওয়া নাক দেখে তুরাগের ক্ষুরধার মস্তিষ্ক আর অভিজ্ঞ চোখ আগাম বার্তা পড়ে নিয়েছে। এই অদ্ভুত সম্ভাবনাটা তুরাগ কোনোদিন স্বপ্নেও কামনা করেনি। সত্যটা আজ করতে পেরে তার শরীরের লোম দাঁড়িয়ে যায়। এই অভিশপ্ত গ্রামে যেখানে প্রতিটা ধুলোকণায় কেবল রক্তের ঘ্রাণ পাওয়া যায়, সেখানে এক নতুন প্রাণের অস্তিত্বের কথা ভাবাও যেন মস্ত বড় পাপ। চৈতির ফ্যাকাশে চোখ মুখ আর বারবার বমি করা দেখে আলো বেগম কিছুটা ব্যস্ত হয়ে পড়েন। বমি করতে করতে মেয়েটার শরীর একদম নিস্তেজ হয়ে পড়েছে। তাই রান্নাঘর থেকে দুটো দেশি মুরগির ডিম আর এক গ্লাস গরম দুধ নিয়ে চৈতির ঘরে ঢোকেন তিনি। চৈতি তখন ক্লান্তিতে চোখ বন্ধ করে বিছানায় শুয়েছিল। আলো বেগমের পায়ের শব্দ পেয়ে সে ধীরে ধীরে চোখ মেলে উঠে বসে। আলো বেগম খাটের কিনারায় বসে গ্লাসটা বাড়িয়ে ধরতেই চৈতি মুখ কুঁচকে ফেলে। দুধের গন্ধে ওর আবারও নাড়ি ভুড়ি উল্টে বমি আসে। আলো বেগম সেটা বুঝতে পেরেই মুখে একরাশ কৃত্রিম রাগ ফুটিয়ে বলেন, মাইর খাবি একদম, বেশি কথা না বলে 2 মিনিটের ভেতর সব শেষ করবি। চৈতি খুব অসহায় গলায় আর্জি জানায়, খাবো না দাদি, দোহাই লাগে, গন্ধ লাগছে খুব। তোর কোনো কথা আমি শুনতে চাইনি, খা বলছি। আলো বেগমের শাসনের সামনে চৈতি আর পালানোর পথ পায় না। সে মুখ গোমড়া করে কাপা কাপা হাতে দুধের গ্লাসটা নেয়। এক চুমুক দিয়ে থেমে যায় সে। কি একটা মনে আসতেই গ্লাসটা নামিয়ে রেখে আলো বেগমের দিকে মায়া ভরা চোখে তাকায়। খুব নিচু স্বরে বলে, আমি আপনাকে খুব বিরক্ত করি তাই না দাদি? মাঝে মধ্যে মনে হয় আমার জন্য আপনার অনেক কষ্ট হচ্ছে। কথাটা শুনে চটে যান আলো বেগম। তিনি চৈতির চিবুকটা ধরে একটু ঝাঁকানি দিয়ে বলেন, আয়, বাজে কথা রাখতো, রাখবো কেন শুনি? নিজের কোনো নাতনি নাই, তোকে যখন থেকে দেখছি তখন থেকেই নিজের নাতনি মনে করি। তোরে খাওয়াইতে আমার খুব ভালো লাগে। চৈতি আবারও অপরাধ মেশানো গলায় বলে, তাও এই বাড়িতে আসার পর থেকে আপনার কাজ কত বাড়িয়ে দিয়েছি। আলো বেগম এবার চৈতির মাথায় হাত রেখে খুব নরম স্বরে বলেন, আমার খুব ইচ্ছা ছিল মা হওয়ার, কিন্তু সন্তান পেটে ধরেও মা ডাক শুনতে পাইনি। কত যে আফসোস করেছি, কিন্তু বিশ্বাস কর, তুই আর তুরাগ আসার পর আমার আর আফসোস লাগে না। তোদের সেবা করতে পারলেই মনে হয় আমার কোলটা বুঝি আজ পূর্ণ হলো। তুই তো আমার আপদ না রে মা, তুই তো এই উজাড় বাড়ির লক্ষ্মী। দরজার আড়ালে দাঁড়িয়ে তুরাগ সবটুকুই শুনেছিল। তার বুকটা এক অজানা যন্ত্রণায় হাহাকার করে ওঠে। এই মানুষগুলো নিঃস্বার্থ ভালোবাসা তাকে নিঃস্ব করে দিচ্ছে। আপন রক্তের কেউ না হয়েও আলো বেগম আর জাফর আলী তার আর চৈতির জন্য যা করছে তাকে কোনোদিন শোধ করা সম্ভব? এই ঋণের ভার চেয়ে বড় বেশি ভারী। আদতেই কি এই ঋণ শোধ দেওয়ার কোনো পথ তার জানা আছে? তুরাগ দরজার কাছ থেকে ধীর পায়ে ঘরে ঢোকে। তার চোখ দুটো এখনো কিছুটা লালচে হয়ে আছে।
আলো বেগম তুরাগের দিকে দেখেই একটু ভ্রু কুচকে তাকান। রে, কই ছিলি তুই? ইমতিয়াজ যাওয়ার আগে তোকে অন্য ওই খুঁজে গেল। তুরাগ অবাক হয়ে শুধায়, হ্যাঁ, ও চলে গেছে? ওনা বলল আরও 1 সপ্তাহ থাকবে। আলো বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে জানান, কি কাজ জানি পড়ছে বলল। মোবাইল আসার পর থেকে মানুষ তো আর স্থির থাকে না। কার যেন ফোন এলো, অমনি মুখটা চুন করে গোছগা শুরু করলো। বললো তোকে যেন বলে দে সময় খুব কম। আলো বেগম এবার উঠে দাঁড়ান, চৈতির মাথায় হাত বুলিয়ে দিয়ে তুরাগের দিকে তাকিয়ে বলেন, তোরা কথা বল, আমি যাই। তোর দাদার শরীরটাও আজ ভালো না, একটু পর পর কাশছে। চৈতিরে দেখে থাকিস, মেয়েটার শরীর বড্ড দুর্বল। আলো বেগম ঘর থেকে বেরিয়ে যেতে ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে আসে। তুরাগ খাটের একপাশে বসে, চৈতি ম্লান চোখে তুরাগের দিকে তাকিয়ে থাকে। তুরাগ বুঝতে পারছে না সে কি বলবে। তার ভাবনার মাঝে চৈতি খুব ক্ষীণ স্বরে বলে ওঠে, গয়নাগুলো কি বিক্রি হয়েছে? ঘর ঠিক করার ব্যবস্থা হলো? তুরাগ চৈতির চোখের দিকে তাকাতে পারে না। সে মেঝের দিকে তাকিয়ে থাকে, 2 হাতের আঙ্গুলগুলো একে অপরের সাথে পেঁচিয়ে ধরে। হাতের রগগুলো নীল হয়ে ফুলে উঠেছে। চৈতি তুরাগের এই নীরবতা দেখে আবারও প্রশ্ন করে, আপনি বিক্রি করেননি তাই না, নাকি দাম কম বলেছে? তুরাগ এবার মুখ তুলে তাকায়। চৈতির মায়াবী ফ্যাকাশে চোখের দিকে তাকিয়ে সে সত্য উচ্চারণ করে, গয়নাগুলো নকল, স্বর্ণের প্রলেপ দেওয়া সে পিতল। তুরাগ ভেবেছিল খবরটা শুনে চৈতি হয়তো কান্না করবে কিংবা তার মায়ের প্রতি ক্ষোভে ফেটে পড়বে, কিন্তু চৈতি অবাক হয় না, বরং ওর ঠোঁটের কোণে এক চিলতে বিষাদ মাখা হাসি ফুটে ওঠে। মেয়েটার চোখে 1 ফোঁটা জল জমলেও তা গড়িয়ে পড়ার আগেই সে নিজেকে সামলে নিয়ে খুব মায়া মাখানো স্বরে বলে, আমাকে একটু জড়িয়ে ধরুন, রাতের আগে ছাড়বেন না। চৈতির এই শান্ত প্রতিক্রিয়া তুরাগের বুকের ভেতরটা তোলপাড় করে দেয়। সে টু শব্দটিও করে না। উঠে গিয়ে ঘরের দরজা আর জানলাগুলো একে একে সব বন্ধ করে দেয়। বাইরে শরতের দুপুরের আলো ঘরে আসা বন্ধ হয়। তুরাগ আবার চৈতির কাছে ফিরে আসে। চৈতি ততক্ষণে শুয়ে পড়েছে। শরীরের ভার বহন করার মতো বিন্দুমাত্র শক্তি তার শরীরে অবশিষ্ট নেই। চারপাশটা তার কাছে কেমন ঝাপসা ঘোরের মতো লাগছে। তুরাগ চৈতির পাশে শুয়ে পড়ে এবং খুব শক্ত করে ওকে নিজের বুকের ভেতর টেনে নেয়। এমনভাবেই জড়িয়ে ধরে দুনিয়ার কোনো ঝড় ঝাপটা আজ এই সীমানা পেরিয়ে ভেতরে ঢুকতে না পারে। চৈতি তুরাগের বুকের চেনা উষ্ণতায় মুখ গুজে দিয়ে অস্ফুট স্বরে বলে, আমাকে ছাড়বেন না দয়া করে, এই অন্ধকারে আমি একা থাকতে পারবো না। তুরাগ চৈতির কপালে গভীর এক চুমু খায়। ওর গলার স্বর আজ একদম ভারী হয়ে আসে। সে খুব নিচু স্বরে বলে, এত চিন্তা কিসের বউ? আমি তোমার জীবনে যাদের কলঙ্ক হয়ে থেকে যাব, কলঙ্ক ছাড়া যেমন যাদের অস্তিত্ব বোঝা যায় না, তেমনি আপনি ছাড়াও আমার কোনো অস্তিত্ব নেই। আমার জীবনের চাঁদ আপনি, আর চাঁদের কলঙ্ক আমি। চাঁদ যেখানে যাবে, কলঙ্কও ছায়ার মতোই বিচ্ছু নেবে। এই বন্ধন খোলার সাধ্য কারণ নাই।